হ্যালো এভরিওয়ান, খুব ডোনে হাই, তোমরা খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। তো আজকে আমি একটা নতুন টপিক বা নতুন জিনিস নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে ক্লাস। আমাদের দত্ত ইনস্টিটিউট যে বাংলা ইউটিউব চ্যানেলটা আছে, ওটার মধ্যে আমি আজকে প্রথমবার ফিজিক্সের ক্লাস করাবো। আমি ফিজিক্সের প্রথম চ্যাপ্টার থেকে করাবো, কারণ আমার এখানে টপিকসটা হচ্ছে ইম্পর্টেন্ট রাশিমালা। ইম্পর্টেন্ট তো রাশিমালা আমি করাই না, কারণ আমি লাইফে কোনোদিন আমি না নিজে ইম্পর্টেন্ট পড়েছি না কাউকে বলি সাজেস্ট করি ইম্পর্টেন্টের জন্য। জাস্ট লাস্ট টাইম রিভিশন করাবো পুরোটা চ্যাপ্টার থেকে, পুরো সবগুলো চ্যাপ্টার থেকে। পাশাপাশি বলে দেবো যে কোনগুলো খুবই ইম্পর্টেন্ট, সেটা তুমি মিস করে যেতে পারবে না, এটাকে ভালো করে পড়তে হবে, ওটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো একদম কুলম্বের সূত্র থেকে একদম লাস্ট অবধি গাউসের উপপাদ্য অবধি সবগুলো আমি খাবার করব। এর মধ্যে বলে দেবো যে গাউসের উপপাদ্য থাকে, তার প্রমাণ থাকে, তার কী প্রয়োগ করে কী কী জিনিস বার করতে, এগুলো ইম্পর্টেন্ট থাকে। হ্যাঁ, তাও লব্য সম্বন্ধীকরণ তড়িৎ ক্ষেত্রে বাবল্য বার করতে, এগুলো আমি করাবো, সবগুলোই করবো। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ করাবো। ঠিক আছে, তো আমি মেন পার্টগুলো এখানে আমি করে দেবো, যাতে তোমাদের কী হয়, একটু রিভিশন হয়ে যায় আর একটু মনে থাকে, রিমাইন্ড হয়। ঠিক আছে, তার জন্য তো আমার মনে হচ্ছে যে যারা এখন 12 দিচ্ছে তাদের জন্য এই জিনিসটা করলে একটু রিমাইন্ড হয়ে যাবে, কারণ অনেক স্টুডেন্টরা কী হচ্ছে ভুলে যায়, সেগুলো ফিজিক্স তো ভুলে যায়। তো তার আগে আমি তোমাদের একটু বেসিক আইডিয়া দিই যে আদান কী। ঠিক আছে, আদানটার সম্বন্ধে একটু ধারণা থাকতে হবে তোমাদের। আমি তোমাদের আদান কী সেটা একটু বলে দিই। ধরো এটা একটা পরিবাহী, এই পরিবাহীর বাইরের পৃষ্ঠের সর্বস্ত বৈজ্ঞানিক কতগুলো ইলেকট্রন আছে। ঠিক আছে, মুক্ত ইলেকট্রন। তো এগুলো কি, এগুলো হচ্ছে তোমার ইলেকট্রন। ঠিক আছে, ইলেকট্রনকে ই দিয়ে প্রকাশ করা হয়। তো একটি ইলেকট্রনের আদান কত স্যার? একটি ইলেকট্রনের আদান হচ্ছে, এটাকে ই দিয়ে প্রকাশ করা হয় 1.6 × 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে, তো এই পরিবাহীটার মধ্যে কতটা আমি ধরলাম n সংখ্যক পরিবাহীর মোট ইলেকট্রন সংখ্যা স্যার কত? n। ঠিক আছে, এখন পরিবাহীটার কত হবে? পরিবাহীর মোট আদান কত? কিউ ইকুয়াল টু এনই হবে, কিউ ইকুয়াল টু এনই। এখন এটাকে তুমি প্লাস মাইনাস এনইও লিখতে পারো। কেন লিখতে পারো? কারণ এটাকে আমরা লিখতে পারি প্লাস মাইনাস এনই, কারণ আমরা জানি আদান দুই প্রকার হয়। আদান কত প্রকার হয় এটা মনে রাখবে, এটা তোমরা সবাই জানো। আদান দুই প্রকার হয়। দুই প্রকার কিতা কিতা আছে? দুই প্রকার আদান দুই প্রকার হয়। একটা হচ্ছে ধনাত্মক আদান, আরটা হচ্ছে ঋণাত্মক আদান। এইগুলো বলতে লাগবে না, একটু বলে দিই, জাস্ট ঋণাত্মক আদান। ঠিক আছে, তারপরে তার ধর্ম কী আছে আদানের? যেমন সম আদান পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। আর বিপরীত আদান পরস্পরকে আকর্ষণ করে। ঠিক আছে, তো এইগুলো মোটামুটি আমি এখানে আমি সবগুলোই করাবো, সবগুলোই সুন্দর করে বুঝিয়ে দেবো তোমাদের মেন ইম্পর্টেন্টগুলো। আর যে পরে যখন যে ফাইনালের জন্য যে এক্সামটা থাকবে, টেস্ট এক্সামের জন্য যে সিলেবাসটা থাকে, এটা আমি আস্তে ধীরে করাবো। ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সো বেসিক থেকে করাবো, একদম বেসিক থেকে A to Z করাবো আমি। ঠিক আছে, তো এখানে হচ্ছে সম আদান পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত আদান পরস্পরকে আকর্ষণ করে। এইগুলো আদানের ধর্ম। আর আদান দুই প্রকার, ধনাত্মক আদান, ঋণাত্মক আদান। ঠিক আছে, এখন আমরা পড়ব কুলম্বের সূত্রটা কী এবং কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। ঠিক আছে, ওকে, চলো এখন আমি লিখি যে কুলম্বের সূত্রটা কী আছে। কুলম্বের সূত্র কী বলেছে তোমরা জানো, তারপর একটু লিখে দিচ্ছি, রিমাইন্ড করে দিচ্ছি যে দুইটি বিন্দু আদানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আদান দুটির গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এ হচ্ছে মোটামুটি কুলম্ব সূত্রটা, যে এটা তোমরা ক্লাস 9-এও পাইছো, 9-এ কি 10-এ পাইছো এবং 12-এও পাইতেছো। ঠিক আছে, তো দুইটি বিন্দু আদানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের যে মানটা থাকে, এটা কি হয়? আদান দুইটার গুণফলের সমানুপাতিক হবে, আদানের মধ্য দূরত্বের ব্যস্তানুপাতিক। তো আমরা ব্যাখ্যাটা একটু লিখি। যদি আমি ব্যাখ্যাটা লিখি, এটা কী হবে? আমি ধরলাম এ একটা আদান, এটা Q1, এটা Q2।
ঠিক আছে, তো তাদের মধ্যে দূরত্বটা কত হবে আর ধরলাম, আর তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা কি হবে আমি এফ ধরলাম, দুনো দিকে থাকবে F, ঠিক আছে। তো আমি এখানে কি করব, দেখো রাশিমালা করতে, রাশিমালা তো না, এটা ব্যাখ্যা করতে কি করতে হবে, প্রথম দড়িতে লিখবে। মেন হচ্ছে ফিগারটা, একটা ফিজিক্সের মধ্যে রাশিমালার মধ্যে মেন তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে গিয়ে প্রথম তার ফিগারটা, 2 নাম্বার কী লেখা আছে সেটা দড়ি দিয়ে লিখে নেবে, আর 3 নাম্বার হচ্ছে বডির মধ্যে কিছু ক্যালকুলেশন থাকে, ম্যাথমেটিক্যাল টার্ম ক্যালকুলেশন, ঠিক আছে। এই 3টা পার্ট করলে তুমি ফিজিক্সে ফুল মার্কস পাবে, ঠিক আছে। তো দড়িতে লিখে নাও যে Q1 Q2 দুইটি বিন্দু আদান, ঠিক আছে। তারপরে আর ইকুয়াল টু হলো আদান দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, আদান দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, আর এফ হচ্ছে কি, এফ হচ্ছে আদান দ্বয়ের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, আদান দ্বয়ের মধ্য আকর্ষণ বা বিকর্ষণ বল, ঠিক আছে। আদান দ্বয়ের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল। তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী কি লিখতে পারি, সুতরাং কুলম্বের সূত্র অনুযায়ী আমি এটা কি লিখতে পারি, কুলম্বের সূত্র অনুযায়ী নাম্বার 1, আচ্ছা এটা হচ্ছে লেকচার নাম্বার 1, আমি এটা লিখে দিই যে এখানে পার্ট 1 লিখে দিই, PART পার্ট 1 বা লেকচার 1, ঠিক আছে। এটা পার্ট করে চলতে থাকবে আমাদের। এফ সমানুপাতিক লিখতে পারি Q1 Q2 1 নম্বর সমীকরণ, আবার এফ সমানুপাতিক 1/r², এটা 2 নম্বর। তো 1 নং ও 2 নং হইতে পাই, 1 নং ও 2 নং হইতে পাই, কি পাইতেছি স্যার, এফ সমানুপাতিক Q1 Q2/r²। তাহলে আমি তুমি উপরে চলে আসো, এই জায়গাটা থেকে আমি যদি উপরে চলে আসে কি আসবে স্যার, এফ সমানুপাতিক K ইন্টু Q1 Q2/r²। তো এখানে কে কি, কে একটা ধ্রুবক, ঠিক আছে। সমানুপাতিক তুললে ফিজিক্সের মধ্যে কী করতে হয়, একটা ধ্রুবক দিতে হয়। তো যেখানে কে একটি ধ্রুবক, ঠিক আছে। তো এফ ইকুয়াল টু, এটা কে এর ভ্যালু কত হয়, 1/4πε0 লেখা যায় ইন্টু Q1 Q2/r², বা কে যেখানে কে রেখে লিখতে পারি 1/4πε0 বা 9 × 10⁹ কিসে, SI সিস্টেমে, SI পদ্ধতিতে। আর সিজিএস পদ্ধতিতে কত হবে, 1, সিজিএস পদ্ধতিতে কত হবে, 1 হবে। কে ইকুয়াল টু কত হবে, সিজিএস পদ্ধতিতে 1 হয়ে যাবে সিজিএসে, ঠিক আছে। কে ইকুয়াল টু 1। তো এটা আমি আবার এক্সপ্লেন করে দিই, সেটা হচ্ছে গিয়ে এ হচ্ছে কুলম্বের সূত্র, দুটি বিন্দু আদানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আদান দুটি গুণফলের সমানুপাতিক, এদের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। এটা হলো 1 নম্বর। এখন তাদের মধ্যে ব্যাখ্যাটা করলাম যে এই একটা আদান, এই একটা আদান নিলাম, আচ্ছা যে কোনো দুটি হলো বিন্দু আদান। এখন আর হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব, আর বিন্দু আদানদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলতে আমি যাই না, যদি সম আদান থাকে তাহলে আকর্ষণ হবে, বিপরীত আদান হলে বিকর্ষণ হবে। তো কুলম্বের সূত্র অনুযায়ী আমরা এফ সমানুপাতে কি লিখতে পারি, Q1 Q2 গুণফলের সমানুপাতে 1 নম্বর সমীকরণ, আবার এফ সমানুপাতে 1/r² 2 নম্বর সমীকরণ, 1 নং 2 নম্বর পাই এফ সমানুপাতে Q1 Q2/r²। তো এফ ইকুয়াল টু K ইন্টু Q1 Q2/r², যেখানে কে হচ্ছে একটা ধ্রুবক, কে এর মান কত 1/4πε0, আর এটার ভ্যালু হচ্ছে 9 × 10⁹ SI সিস্টেম, SI পদ্ধতিতে। আর হচ্ছে কে হচ্ছে 1 সিজিএস পদ্ধতিতে। আর এখানে ε0টা কি স্যার, শূন্য মাধ্যমে তড়িৎ বাধ্যতা, ঠিক আছে, শূন্য মাধ্যমে একটা তড়িৎ, এটা একটা ধ্রুবক, ঠিক আছে। নাও এই চলে গেছে আমাদের কুলম্বের সূত্র। এখন আমরা করব কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা, ঠিক আছে, ভেক্টর রূপটা করব। সো এখন আমরা করব কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা, ঠিক আছে। চলো শুরু করা যাক। সো কী করে করবো, এটা হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা, মানে ভেক্টর রূপের ভেক্টরের আকারে আমরা কুলম্বের সূত্রটা প্রকাশ করবো, কারণ কুলম্বের সূত্র কী প্রকাশ করে, বল, আর বল একটা কি ভেক্টর রাশি নাকি। তো এখানে আমরা ধরে নিলাম যে এই Q1 Q2 দুইটি বিন্দু আদান, ধনাত্মক বিন্দু আদান, তাদের মধ্যবর্তী দূরত্ব r, আর F12 হচ্ছে Q1 কর্তৃক Q2-র উপর প্রযুক্ত বল এটা, আর F12 হচ্ছে Q2 কর্তৃক Q1-এর উপর প্রযুক্ত বল, আর R12 হচ্ছে গিয়ে এই যে F12, মানে এটা একটা কি একক ভেক্টর, যেটা দিকটা বোঝাচ্ছে F21 এর দিকটাকে প্রকাশ করে, আর R21 হচ্ছে কি একটা একক ভেক্টর, যেটা কি করে এই দিকটাকে প্রকাশ করছে, মানে কোন দিকে Q1 Q2টা Q1 প্রযুক্ত বল করছে সেটাতে, মানে তার দিকটা F12 এর দিকটা প্রকাশ করছে, ঠিক আছে।
এখন আমরা ধরে নিই, ধরি Q1, Q2 প্লাস Q2 হলো দুইটি ধনাত্মক বিন্দু আদান। বিন্দু আদান সাধারণত ধনাত্মক থাকে, বিন্দু আদান, ঠিক আছে। আর ইকুয়াল টু আদান দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আর F21 উপর ভেক্টর সাইন হবে ইকুয়াল টু হচ্ছে Q1 আদান কর্তৃক Q2 আদানের উপর প্রযুক্ত বল, ঠিক আছে। আবার F12 ভেক্টর হচ্ছে গিয়ে Q2 আদান কর্তৃক Q1 আদানের উপর প্রযুক্ত বল, ঠিক আছে। আরেকটা জিনিস আমরা লিখছি R12 ক্যাপ। R12 ক্যাপটা কোন দিকে আছে? এদিকে আছে। R12 ক্যাপ হলো একক ভেক্টর। একক ভেক্টর কি প্রকাশ করে? দিক প্রকাশ করে। একক ভেক্টর এটা কোন দিকে? যাহার দিক হলো Q1 টু Q2 থেকে, Q1 থেকে Q2 থেকে, Q1 থেকে Q2 দিকে, ঠিক আছে। তারপরে R21 এটা একক ভেক্টর যাহার দিক হলো Q2 থেকে Q1 এর দিকে, বুঝতে পারছি। তাহলে R12টা কোন দিকে? এই দিকে হচ্ছে, দ্যাট ইজ Q1 থেকে Q2 দিকে হচ্ছে। আর R2 দিকটা বোঝাচ্ছে কোন দিকটা? এই দিকটা বোঝাচ্ছে। একক ভেক্টর তো দিক প্রকাশ করে, ঠিক আছে। চলো, তো এখন আমরা বার করব কুলম্বের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? কুলম্বের সূত্র অনুযায়ী, সুতরাং কুলম্বের সূত্র অনুযায়ী F12 ভেক্টর ইকুয়াল টু কি হবে? F12 ভেক্টর মানে কোনটা বোঝাচ্ছে? Q1 মানে Q2 আদান করতে Q1 আদানের উপর প্রযুক্ত বল, নাকি? আচ্ছা, এটা কি হবে স্যার? এই যে 1/4πε0 Q1 Q2 বাই R স্কোয়ার ইন্টু মানে কি হবে? R12 ক্যাপ, R21 ক্যাপ, ঠিক আছে। R21 ক্যাপ, R21 ক্যাপ। এই যে দেখো, এটার দিকটা কোন দিক আছে? এটার দিক এদিকে, আর এটার দিকও সেম। তাহলে এটা কোন দিকটা প্রকাশ হবে? এটার লগে কোনটার দিকটা? এটা কি প্রকাশ করছে? F12 এর দিকটা কোন দিকে? এই দিকে, ঠিক আছে। তাহলে Q2 আদান করতে Q1 আদানের উপযুক্ত বলা হচ্ছে এটা। আবার অনুরূপভাবে আমরা লিখতে পারি F21 ভেক্টর ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই, এটা গুণফলটা সেমই থাকবে R স্কোয়ার। এটা কত হবে? R12 ক্যাপ। এটা কোন দিকটা প্রকাশ করছে? এই দিকটা প্রকাশ করছে, ঠিক আছে। এখন দেখো খুব মজার জিনিস। এখন R12 ক্যাপ ইকুয়াল টু কি লেখা যায়? মাইনাস অফ R21 ক্যাপ, ঠিক আছে না? কারণ এই দুইটাকে কি লিখতে পারি? এবি ভেক্টরকে কি লেখা যায়? আমি যদি এবি ভেক্টর লিখি, এটাকে উল্টিয়ে লিখলে কি লেখা যায়? মাইনাস বি এ ভেক্টর লিখতে পারি, কারণ সামনে একটা মাইনাস চলে আসে। কেন? কারণ দিকটা উল্টা হয়। এটা হচ্ছে এ থেকে বি এর দিকে, আর এটা হচ্ছে বি থেকে এর দিকে, তো দিকটা উল্টা, তো তার দিকে কি হয়? মাইনাস চলে আসে। সো সেম কনসেপ্টটা এখানে। R12 হচ্ছে এখান থেকে ওইদিকে, হ্যাঁ, 1 থেকে 2 এর দিকে, এদিক থেকে ওইদিকে, আর 21 হচ্ছে এদিক থেকে এদিকে। তাতে অপোজিট ডিরেকশন, যখন অপোজিট ডিরেকশন হবে তারা কি হবে? এমনিতে তাদের মান সেম, যেহেতু দুটোটা একক ভেক্টর। একক ভেক্টর হলে কি হবে? যে ভেক্টরের মান এক থাকে তাদেরকে একক ভেক্টর বলা হয়। তো দুটোটার মান সেম হবে, কিন্তু দিক কি হবে? আলাদা। তার জন্য মাইনাসটা চলে এসেছে। তো এখন দেখো, এটাকে যদি আমি 1 নাম্বার দিই আর এটাকে যদি আমি 2 নাম্বার দিই, তো 1 নং 2 নং সমীকরণ হতে কি পাই স্যার? 1 নং ও 2 নং সমীকরণ হতে পাই কি পাই? 1 নং 2 নং সমীকরণ থেকে পাই F12 ভেক্টর ইকুয়াল টু মাইনাস F21 ভেক্টর, ঠিক আছে। F12 ভেক্টর ইকুয়াল টু F মাইনাস F21 ভেক্টর। আর ইহাই হচ্ছে ভেক্টর, এটাই বোঝাচ্ছে যে ইহাই কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। ইহাই লিখে দেবি, ইহাই
কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। ঠিক আছে, ইহাই কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। সো বুঝতে পারছি যে সবাই দেখে নাও আবার একটু ভালো করে। ওটা হচ্ছে ওই জায়গাটা হচ্ছে দেখা গেছে না, আমি আবার বলে দিচ্ছি যে আমি কি করছি Q1 আর Q2 আর দুইটা বিন্দু আদান নিলাম। কোন বিন্দুতে? ধরো আমি এ বিন্দুতে নিলাম আর বি বিন্দুতে নিলাম। ঠিক আছে, এ বিন্দুতে প্লাস কিউ আদান আছে, বিন্দুতে প্লাস Q2 আদান আছে। ঠিক আছে, তো তাদের মধ্য দূরত্বটা হচ্ছে আর F12টা কি হচ্ছে F12 স্যার Q1 আদান কর্তৃক Q2 আদান পর কতটুকু বল দিচ্ছে, কোন দিকে দেবে? এদিকে দেবে, তার জন্য ডিরেকশনটা দিকে। আর এটা হচ্ছে গিয়ে F12টা হচ্ছে Q2 আদান Q1 কত আদানের উপর কতটুকু বল দেবে, তার ডিরেকশনটা হবে এদিকে। বুঝতে পারছি? এখন এটার মানে কি স্যার R12 ক্যাপটা, R12 ক্যাপ হচ্ছে ক্যাপ মানে হচ্ছে একক ভেক্টর যার মান 1 হবে। R12 বোঝাচ্ছে যে এই দিক থেকে Q1 থেকে Q2-র দিকে, Q1 থেকে Q2-র দিকে একক ভেক্টর বা তার দিকটা নির্দেশ করছে। ঠিক আছে, আর R21টা হচ্ছে Q2 থেকে Q1-এর দিকে তার একক ভেক্টরটা বা দিকটা নির্দেশ করছে। ঠিক আছে, এখন আমরা কুলম্ব সূত্র অনুযায়ী কি লিখতে পারি যে F12 = 1/4 Q1 Q2/r² ইন্টু R21 ক্যাপ। ঠিক আছে, তার একক ভেক্টর দিকটা এই F এর ভেক্টর সাইন আছে না, ওই ভেক্টর সাইনটার দিকটা প্রকাশ করার জন্য আমি এই একক ভেক্টরটা নিচ্ছি। একক ভেক্টর মানে কি? কোনো একটা ভেক্টরের দিকটাকে প্রকাশ করে। তো F12 এর মানটা হবে শুধু এটা, যেহেতু আমি ভেক্টর সাইন দিচ্ছি তার জন্য এটা আমার একক ভেক্টর প্রকাশ করতে হবে, কারণ এটা তো ভেক্টরের রিপ্রেজেন্ট মানে ভেক্টরের প্রকাশ। ঠিক আছে, আবার F21টা 1/4 এটা সেমই থাকবে, আর শুধু তার দিকটা চেঞ্জ হয়ে যাবে। একটা হইব R12 একটা R21। এখন R12 আর R21 কি হয়? একটা উল্টা দিকে আছে, মান তো সেম, দুটোটা একক ভেক্টর কিন্তু উল্টা দিকে আছে। উল্টা দিকে থাকলে কি লিখতে পারি? এখন আমরা লিখতে পারি, এখন সুতরাং দিয়ে লিখতে পারি যে R12 ক্যাপ = -R21 ক্যাপ। ঠিক আছে, তো 1 নং 2 নং সমীকরণ হইতে পাই এটা লিখতে পারি। যেহেতু এই দুইটা দেখো, এটাকে আমি কি দিয়ে লিখতে পারি? এই যেহেতু এটা মাইনাস, তাহলে এটার জায়গাতে আমি লিখতে পারি -R12 লিখতে পারি না, R12। তার মানে এই দুইটার থেকে তুলনা করলে পাবো F12 ভেক্টর -21 ভেক্টর F21 ভেক্টর। আর এটাই হচ্ছে আমাদের যে নির্ণয় কুলম্ব সূত্রের ভেক্টর রূপ। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তো প্র্যাকটিস করে নেবে, পেপার আর পেন নিয়ে বসবে। আমি যখন করাবো পেপার আর পেন নিয়ে বসবে। ঠিক আছে, তো নেক্সট আমরা করবো, দেখি কি আছে। দেখো উপরিপাতের নীতিটা কি বলেছে, আমারও পর্ব উপরিপাতের নীতিটি লেখো বা ব্যাখ্যা করো। কিন্তু আমি যখন উপর নীতিটি লিখবো, দেখো এখানে বলেছে বহু সংখ্যক আদান, একটা আদানের উপর যখন বহু সংখ্যক আদান যখন ক্রিয়াশীল হয়, তখন ওই আদানটার উপর যে মোট বল হয়, মোট প্রযুক্ত বল হয়, বাকি আদানগুলার কি হয়? মোট বলের ভেক্টর যোগফল হয়। ঠিক আছে, আচ্ছা চলো আমি এটা একটু লিখে দিই। তার নীতিটা আমি লিখছি। নীতিটা হচ্ছে যখন বহু সংখ্যক আদান একটি আদানের উপর বল প্রয়োগ করে, তখন ওই আদানটির উপর প্রযুক্ত মোট বল হলো বাকি আদানগুলি কর্তৃক, বহু সংখ্যক আদান কর্তৃক, দ্যাট ইজ বহু সংখ্যক আদান কর্তৃক মোট বলের ভেক্টর যোগফল। তুমি ধরে নাও যে একটা আদানের উপরে অনেকগুলো বল কাজ হয়, মানে আমি ধরলাম যে যদি Q1 Q2 Q আদান বা প্রযুক্ত বল হয়, ধরো মানে হচ্ছে Fটা কি হবে এইরকম, F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর প্লাস F3 ভেক্টর প্লাস প্লাস Fn ভেক্টর। ধরো আমি এখানে n সংখ্যক আদান আছে, তো প্রথম আদানটা ওটার মধ্যে কতটুকু বল দিচ্ছে? F1, তারপরটা F2, তারপরটা F3। ঠিক আছে, তো F4টা যে Fn, তো তার মোট বলটা কত হবে? সবগুলো ভেক্টর যোগফল করে দেয়। এখন আমরা প্রমাণ করবো এটা। ঠিক আছে, আমি ধরলাম এখানে একটা বিন্দু আদান আছে, এখানে অনেকগুলো আদান আছে। ঠিক আছে, এখানে একটা আদান আছে, এখানে একটা আদান আছে। ধরো এখানটা বিন্দু আদান আছে কত? Q, এটা হচ্ছে Q1, এটা Q2, এটা Q3, এটা হচ্ছে Qn, এটা হচ্ছে R1, এটা R2, এটা R3,
এটা Rn, এটা হচ্ছে ধরো F1, এটা F2, এটা F3 বল প্রয়োগ করছে, আর এটা Fn বল প্রয়োগ করছে। ঠিক আছে, এই যে দেখো এটা হচ্ছে বিন্দু আদানটা, এটা কি বিন্দু আদান বা পরীক্ষাধীন আদান। বিন্দু আদানকে অনেক সময় কি বলা হয়, পরীক্ষাধীন আদান বলা হয়। ঠিক আছে, বিন্দু আদানকে কি বলে অনেক সময় স্যার, পরীক্ষাধীন, মানে যার উপর পরীক্ষা করা হয়, পরীক্ষাধীন আদান করা হয়। ওই আদানটার উপরে এই যে Q1 Q2 Q3 সবগুলো কি করছে, আলাদা আলাদা করে বল প্রয়োগ করছে। কত বল প্রয়োগ করছে, F1 F2 F3 Fn অবধি। ঠিক আছে, তো তাদের যদি ভেক্টর যোগফল নেই তাহলেই হবে গিয়ে ওই এটার উপরে মোট প্রযুক্ত বল, এই এটার উপর মোট প্রযুক্ত বল হবে এই পার্টটা। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমি এটার ব্যাখ্যাটা আমি করব, কিন্তু ব্যাখ্যা করার সময় আমি কি করব, তোমাদের সুবিধার জন্য আমি কি করে ব্যাখ্যা করব, এটা ভেক্টর গুণফল না নিয়ে, এটার বিরুদ্ধে ভেক্টর না নিয়ে আমি আলাদা করে করাবো। ঠিক আছে, শুধু ম্যাগনিটিউডটা, মানটা নিয়ে করাবো। দেখো আমি ধরে নিলাম যে ধরি Q1 একটি বিন্দু আদান, একটু বিন্দু আদান, আর Q1, Q2, আমি একটু টান দিয়ে দেখি তাহলে সুবিধা হবে আমার রাশিমালা করতে। Q1 Q2 Q3 ডট ডট Qn হলো n সংখ্যক আদান। ওকে, জাস্ট দেখো রাশিমালা করার নিয়মটা কি, এই যে আমি ফিগারটা রাখলাম তার মধ্যে কি কি আছে সবগুলো লিখে দেবো। এটা হচ্ছে প্রথম পার্ট হচ্ছে ফিগারটা থাকবে ফিজিক্সের মধ্যে, স্যার ইমপ্রেস হয়ে যাবে, শুধু ফিগারটা ভালো করে লেখো। তারপরে সেকেন্ড স্টেপ হবে কি, দড়ি দিয়ে কিছু লিখতে হবে, তারপর বডিটা থাকবে বিন্দু আদান। আর তারপর লিখে নেব যে R1, R2, R3 ডট ডট Rn হলো আদান দ্বয় থেকে n সংখ্যক আদান দ্বয় থেকে, মানে n সংখ্যক আদান থেকে n সংখ্যক আদান থেকে বিন্দু আদান Q এর যথাক্রমে লেখো, হলো যথাক্রমে, এটা হলো যথাক্রমে লিখে দিই তাহলে সুবিধা হবে। যথাক্রমে মানে পরপর আর কি, যথাক্রমে Q এর যে n কি হলো যথাক্রমে Q1 R1 R2 Rn হলো যথাক্রমে n সংখ্যক আদান থেকে, n সংখ্যক আদান থেকে বিন্দু আদান Q এর দূরত্ব। ঠিক আছে, মানে এই যে R1 R2 R3 হলো এই Q1 আদান থেকে Q এর উপর দূরত্ব, Q2 থেকে Q এর দূরত্ব, Q3 থেকে Q এর দূরত্ব, আর Qn থেকে Q এর দূরত্ব। ঠিক আছে, আচ্ছা তাহলে F1 F2 F3 কী হবে স্যার, এটাও লিখে নিই যে F1, F2, F3 হলো যথাক্রমে Q1 Q2 Q3 ডট ডট Qn আদান কর্তৃক বিন্দু আদানের উপর প্রযুক্ত বল, আদানের উপর প্রযুক্ত বল হয়ে গেল। তাহলে আমার দুইটা স্টেপ হয়ে গেছে। প্রথম স্টেপ দেখো রাশিমালা করার নিয়ম কি, এটা হচ্ছে স্টেপ 1, এই পার্টটা কি, এই পার্টটা হচ্ছে স্টেপ 1। রাশিমালা করার নিয়ম শিখো। স্টেপ 1 এই যে পার্টটা লিখলাম এটা কি স্টেপ 2, এটা স্টেপ 2 এর মধ্যে 3টা স্টেপে শুধু রাশিমালা হয়, যে ফিজিক্সের রাশিমালা 3টা স্টেপে হয়। স্টেপ 1 ফিগারটা লিখে নিলাম, স্টেপ 2 এর মধ্যে আমি কি করলাম, যা যা আছে আমি সব লিখে নিলাম, কারণ চিত্রটা যদি তোমার মনে থাকে তুমি এগুলো পুরোপুরি লিখতে পারবা। এই যে চিত্রের উপর আর লেখাটার উপর কিন্তু মার্কস পাইবা। ঠিক আছে, এখন হচ্ছে মেন পার্ট মানে থার্ড স্টেপ নাম্বার 3, এটার মধ্যে কি আসবে, তার বডিটা আসবে। বডির মধ্যে কি থাকবে, ম্যাথমেটিক্যাল রাশিমালাটা থাকবে। স্টেপ 3 আমি লিখে দিচ্ছি, স্টেপ 3 যাতে তোমাদের সুবিধা হয়। ফিজিক্সের অঙ্ক করতে 3টা স্টেপ লাগে, ফিজিক্সের রাশিমালা করতে 3টা স্টেপ ফলো করবা। তো এইভাবে যদি ফলো করতে থাকো তাহলে তোমার অনেক বেশি মানে ইমপ্রুভ হবে ফিজিক্সের উপরে, ভয়টা কমে যাবে। ঠিক আছে, মনেও বেশি থাকবে, কারণ একটা রাশিমালা আরেকটার মধ্যে লাগাবে না। আমার মতো আমি যখন 11-12 পড়তাম তখন অনেক সময় না বুঝে পড়তাম, তো 11টাতে তখন কী করতাম, একটা রাশিমালা আরেকটার মধ্যে লাগিয়ে দিতাম। এটা সব স্টুডেন্টের ক্ষেত্রে হয়, সব টিচারদের ক্ষেত্রে হয়েছে। ঠিক আছে, কেউ পণ্ডিত না। তো তোমাদের যাতে সেটা না হয় তো সেটা কী করবে, এইভাবে পড়বে, কারণ আমাদের সময় থেকে কেউ টিচার ছিল যে এইভাবে ভেঙে ভেঙে বোঝাবে। রাইট, সো এখন আমরা কী করবো, বাতারটা বার করি। তাহলে F1 কত হবে স্যার এখানে, সুতরাং আমরা লিখতে পারি F1 কত হবে, F1 = 1/4πε0 Q
Q1 Q2 বাই আর স্কোয়ার। তারপর অনুরূপভাবে F2 হবে এরকমভাবে Q1 Q2 সরি Q1 Q হবে, এটা Q1 বাই R1 স্কোয়ার, এটা হবে Q2 বাই R2 স্কোয়ার। এখানে লিখতে পারি F3 ইকুয়াল টু 1 বাই জায়গা হবে না, তার জন্য Q3 বাই R3 স্কোয়ার। আর F4 হবে স্যার 1 বাই 4 বাই এপসিলন 0 Q4 বাই আর না F4 না, এটা Fn হবে Qn বাই Rn স্কোয়ার। ঠিক আছে, তো আমি চারটা লিখে নিলাম এখানে ডট ডট দিয়ে, বুঝতে পারছি? আচ্ছা, চারটা না, এখানে আমি প্রথম তিনটা লিখলাম, পরেরটা আমি ডট ডট দিয়ে লিখে নিলাম, মানে এটা Fnটা লিখে নিলাম। এখন উপরিপাতের নীতি অনুযায়ী কী হবে? সুতরাং উপরিপাতের নীতি অনুযায়ী লিখতে পারি কি হবে? F ইকুয়াল টু প্লাস Fn। এটার ভেক্টর সাইন আছে, আমি ভেক্টর নিলাম না এখানে। ভেক্টর নিলে কী করো তোমরা বেশি ভুল করে নেওয়া, তাই ভেক্টর না নিয়ে আমি করিয়ে দিই। তারপর ভেক্টরটা কী করে নিতে হয় লাস্টে আমি এন্ডিংয়ে বুঝিয়ে দেবো, ঠিক আছে? এখন তো ভ্যালুটা বসিয়ে দাও। এখানে কত হবে দেখো, সবগুলোর মধ্যে কমন কী আছে স্যার? 1 বাই 4 বাই এপসিলন 0 কমন আছে, তারপর Q2 কমন আছে, আমি নিয়ে নিই। তাহলে Q1 বাই R1 স্কোয়ার, Q2 বাই R2 স্কোয়ার, Q3 বাই R3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস Qn বাই Rn স্কোয়ার। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার মোটামুটি তোমার এতানটা তার রাশিমালাটা। এই যে আমরা রাশিমালাটা বেরিয়ে গেল যে তার উপর প্রযুক্ত বল কত হয় সেটা। এখন সেটাকে আমি ভেক্টর সামে প্রকাশ করতে পারো। ভেক্টর সাম না দিয়ে আমি নর্মাল মেথডে করে নিলাম, কোনো অসুবিধা নেই। যদি তুমি ভেক্টর নিতে চাও প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা করে দিক প্রকাশ করে নেবে। এটা একটা দিক নিয়ে নেবে, এটার মধ্যে একটা দিক নিয়ে নেবে, এটার মধ্যে একটা দিক নিয়ে নেবে। আমি যে ভেক্টর রূপটা দেখিয়েছিলাম না ওটার মতন একটা দিক নিয়ে নেবে, আর দিকগুলো শুধু তার সাথে লাগিয়ে দেবে। এখানে একটা দিক করে এখানে একটা ভেক্টর দিয়ে দেবে, এই শব্দের মধ্যে ভেক্টর হবে, এটা ভেক্টর হবে। তারপর এখানে একটা কী লাগবে? দিক লেগে যাবে। এখানে একটা দিক লেগে যাবে, এখানে একটা দিক লেগে যাবে, এখানে একটা দিক লেগে যাবে। ঠিক আছে, এখান থেকে তুমি এটা যদি 0 ধরো তাহলে R0 ধরে নেবে, 1 0 উপরে ক্যাপ। এরপরে কী হবে? 0 2 0 1 এরকম করে, বুঝতে পারছি তো? এই ধরো এটার মধ্যে আমি কী লিখে দিলাম? আর আছে তো, আর না লিখে লিখলাম R0 1 ক্যাপ, এটার মধ্যে R0 2 ক্যাপ বা 1 0 ক্যাপ, 1 0 ক্যাপ, হ্যাঁ 2 0 ক্যাপ লাগিয়ে এখানে লাগিয়ে দিলে তাহলে চলে আসবে ভেক্টর রূপটা, মানে ভেক্টরের রূপে যে প্রকাশটা, বুঝতে পারছি তো? তুমি এটা নিজেও করতে পারবে। আর যদি কারো যদি ভেক্টর দিয়ে প্রবলেম হয় তার জন্য নর্মাল মেথডে করো। আমার কথা হচ্ছে ভুল করার থেকে এইভাবে করাও ঠিক, না নিয়ে করলাম ঠিক। ঠিক আছে, এখন যদি মনে করো যে কারণ না আমি এই পার্টটা করে নিয়েছি, আমি ভেক্টর দিয়ে লিখবো, তাহলে কি করবে? ও আমি যে বি শিখিয়ে দিলাম, এটার তো দূরত্ব আছে, তার একক ভেক্টরটা কী নেবে? R1 0 উপরে ক্যাপ, এটার জন্য R2 0 উপরে ক্যাপ, এটার জন্য R3 0 উপরে ক্যাপ, এটার জন্য Rn 0 উপরে ক্যাপ। ঠিক আছে, এরপরে কী করবে? এটার সাথে ক্যাপগুলো লাগিয়ে দেবে লাস্টে, ভেক্টর সাইন দিয়ে শেষ, ভেক্টর হয়ে গেলো। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। একটা স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। একটা স্ক্রিনশট রেখে দেবে, তো তোমার জন্য সুবিধা হবে। তো এগুলো উপরিপাতের নীতি। তো প্রমাণ হয়ে গেলো উপরে নীতি F ইকুয়াল টু সবগুলোর সামের যোগফল। এখান থেকে আমরা কী করতে পারি? এখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে, তোমার বিভিন্ন ধরনের নিউমেরিক্যালস আসতে পারে। যে অনেকগুলো ভেক্টর দিয়ে দেবে, একটা আদান দিয়ে দেবে, তাদের থেকে নির্দিষ্ট দূরত্ব দিয়ে দিল, যে এক অক্ষ বরাবর রাখলো, এরকম কোশ্চেন আছে, অনেক কোশ্চেন আছে এরকমভাবে। একটা এক অক্ষ বরাবর বিভিন্ন বিভিন্ন স্থানে কী করলো? রাখলো, তার মধ্যে এটার উপরে যদি মূল বিন্দু থাকে, মূল বিন্দুতে যদি একটা আদান থাকে, ওই আদানের উপর প্রযুক্ত মোট বল কত হবে সেটা তোমাকে বলে দেবে। এটা জয়েন্টে অনেকবার এসছে এরকম কোশ্চেন, যেই মেনসে, হ্যাঁ, বা নিটও আসে। তো তোমার এখানে একটা আদান আছে, এখানে একটা আদান আছে, এখানে একটা আদান আছে। প্রথমটা বললো x = 1, তারপর x = 2, x = 3, x = 4, এরকম করে করে রাখলো দূরত্বগুলো, মানে R1 R2 R3গুলো, আদানগুলো ভ্যালু দিয়ে দিল। তো বলেছে মূল বিন্দুতে যদি একটা কিছু আদান থাকে, তো ওই আদানের উপর প্রযুক্ত বল কত হবে সেটা বার করতে হবে। তো এখান থেকে নিউমেরিক্যালস তুমি পারবে যদি তোমার থিওরি পার্টটা ক্লিয়ার থাকে। দেখো থিওরি পার্টের ফিজিক্স মনে কী করে পড়বে? ফিজিক্স হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, ফিজিক্সের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তুমি নিউমেরিক্যালসও করতে পারবে, যে কোনো ধরনের নিউমেরিক্যালস করতে পারবে। আরে বাবা, আমি কি করেছি? আমি কি ফিজিক্সে PhD করেছি? আর আমি তো পড়েছি, আমি 11 12, তারপর ইঞ্জিনিয়ারিং করেছি। তো আমার সাবজেক্ট তো এটা না, কিন্তু পড়া আছে সবগুলা। ঠিক আছে, আমি ফিজিক্স পড়াই, কেমিস্ট্রি পড়াই, ম্যাথস পড়াই, বায়োলজি পড়াই, সাইকোলজি পড়াই, SST পড়াই, বাংলা পড়াই, ইংলিশ পড়াই। এমন কোনো সাবজেক্ট না যে দত্ত স্যার বা ওই স্যার পড়ায় না, সব পড়ায়।
কী করে পড়াচ্ছি? কনফিডেন্স। আর 2 নম্বর হচ্ছে কি কনসেপ্ট। আমার কনসেপ্টটা ক্লিয়ার আছে, তার জন্য আমি সব পড়াতে পারি, এবং কম্পিউটারও পড়াই। ঠিক আছে, কম্পিউটার তো আমার সাবজেক্টই। সো তোমরা কি করবে, এটা স্ক্রিনশট নিয়ে নেবে, বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবে, ফিজিক্স প্র্যাকটিস করতে হবে। তো হলো নেক্সট আমরা করব। তো এখন আমরা কি করব, এখন আমরা করব যে তড়িৎ ক্ষেত্র কি আমরা জানবো, একটি বিন্দু আদানের তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করো। তো যারা 12-এ পড়ো তারা অলরেডি জানো তড়িৎ ক্ষেত্র কি, বা 10-এও পড়েছো। এখন আমি শুধু তোমাদের রিভাইজ করে দিচ্ছি, এবং রিভাইজ এমনভাবে করাবো যাতে একদম কেউ যদি নাও পড়ে থাকো তাহলে কি করতে পারবে, এখান থেকে পড়েই তুমি পরীক্ষা লিখতে পারবে। ঠিক আছে, সো তড়িৎ ক্ষেত্রটা কি? করছে আগে বুঝতে হবে ক্ষেত্র মানে কি স্যার, একটা তড়িৎ মানে আদান, ক্ষেত্র মানে একটা এরিয়া বোঝায়। আমরা না এই ক্ষেত, দান ক্ষেত, এই ক্ষেত্র মানে একটা ফিল্ড বা এরিয়া বোঝায়, আর তড়িৎ মানে আদান। তাহলে তড়িতের একটা ক্ষেত্র মানে তড়িতের একটা জায়গা বলতে পারি, যে এই জায়গাটা তড়িতের জায়গা, ঠিক আছে, বা আদানের জায়গা। তো আমি একটা ড্রয়িং করি। ধরো আমি ধরলাম যে এখানে একটা বিন্দু আদান আছে, ঠিক আছে, ছোট্ট একটা বিন্দু আদান আছে। তো তার আশপাশে একটা এরিয়া থাকবে, যে এরিয়ার মধ্যে সে অন্য একটা আদানকে কী করতে পারবে, আকর্ষণ করতে পারবে, বিপরীত আদান হলে, আর সম আদান করলে কী করবে, বিকর্ষণ করবে। তো ওই এরিয়াটা, যেমন ধরো আমি যদি একটা কী রাখি, একটা ম্যাগনেট রাখি, দ্যাট ইজ একটা চুম্বক রাখি, ওই চুম্বকের একটা নির্দিষ্ট এরিয়া থাকে। যেমন একটা প্রত্যেকটা দেশের, প্রত্যেকটা রাজ্যের, প্রতিটা বাড়ির একটা নিজের একটা এরিয়া থাকে। সে ওই এরিয়ার মধ্যে কি করব, তার নিজস্ব সত্তা থাকে বা অধিকার থাকে। সেমভাবে তুমি যদি একটা আদান চুম্বক রাখো, চুম্বকের একটা নির্দিষ্ট ক্ষেত্র থাকে, ওই ক্ষেত্রের মধ্যে সে কী করতে পারবে, আরেকটা চুম্বক বা চুম্বকীয় জাতীয় পথ থেকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবো। ঠিক আছে, ওই ক্ষেত্রটাতে বাড়িয়ে গেলে সে আর পারতো না। ঠিক আছে, সেমভাবে আমি যদি একটা আদান রাখি, এটা একটা যদি আদান হয়, তাহলে ওই আদানের আশপাশে একটা সার্কেল করে একটা কী থাকবে, একটা এরিয়া থাকবে। ওই এরিয়ার মধ্যে সেই ওই ক্ষেত্রের মধ্যে কী করতে পারবে, সে অন্য একটা আদানকে আকর্ষণ করতে পারবে যদি বিপরীত আদান হয়, আর যদি সম আদান হয় তাহলে কী করবে, বিকর্ষণ করবে। এটা মনে রাখবে। ঠিক আছে, তো যে ক্ষেত্রের মধ্যে করা যায় এটাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, তো তড়িৎ ক্ষেত্রের মানটা কী করে বার করব, দেখো ধরো ওই বিন্দু আদানটা কি করলো, আরেকটা আদানের উপর, পরীক্ষাধীন আদানের উপর পরিমাণ বল প্রয়োগ করলো। কারণ তড়িৎ থাকলে তার মধ্যে কি করব, বল প্রয়োগ করব। এখানে যদি একটা একক ধনাত্মক আদান থাকে, ধরো Q1 = 1, তাহলে তার উপর বল প্রয়োগ করবে, বলটা কত, F। আর এখানে যে তড়িৎ ক্ষেত্রের মানটা, এটা আমি জানি না, এটা কত ধরলো আমি E। তাহলে E যদি তড়িৎ ক্ষেত্র হয়, F যদি হয় প্রযুক্ত বল বা মানে আদান কর্তৃক ক্রিয়াশীল বল, আর Q যদি হয় আদান, তাহলে এটা তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি, এটা কাকে বললে তো তুমি নিজে পড়ে নেবে বই থেকে। তা আমি কি দেখাচ্ছি, এটারে ম্যাথমেটিক্যাল রাশিমালাটা আমি ধরলাম। হ্যাঁ, এখানে F দিয়ে লিখে নিই, ধরি F = আদান Q কর্তৃক প্রযুক্ত বল, আর Q হচ্ছে কি, আদান। ঠিক আছে, ধনাত্মক আদান বা বিন্দু আদান লিখতে পারি, এটা বিন্দু আদান লিখতে পারি, বিন্দু আদানও লিখতে পারি। ঠিক আছে, আর ই মানে কি, তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য বা তীব্রতা, তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য বা তীব্রতা। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য বা তীব্রতা। আচ্ছা, এখন তাহলে কী করে প্রকাশ করা যায়, আমি সুতরাং E = কত হইব, F/Q হবে। E = কী হবে, F/Q। ঠিক আছে, এইখান থেকে তুমি তার রাশিমালাটা বার করতে পারবে। তাহলে তড়িৎ ক্ষেত্র কি, বল বাই আদান। এখন যদি Q = 1 হয়, তবে E = কত হবে, F হয়ে যাবে না, F হবে, তাই না? তো এখান থেকে আমরা কী পাইতে পারি, কী পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি যে কী পাচ্ছি, দেখো ওইখান থেকে আমরা পাচ্ছি, যে দেখো কী পাচ্ছি, যে যদি কোনো সময় Q-টা 1 হয়, দ্যাট ইজ একক ধনাত্মক আদান হয় বা বিন্দু আদান হয়, তখন এটা F এর সমান হয়ে যায়। E মানে কি, তড়িৎ ক্ষেত্র, F মানে কি, প্রযুক্ত বল। দ্যাট মিনস একক ধনাত্মক আদান যে পরিমাণ বল প্রযুক্ত করে, একক ধনাত্মক আদান যে পরিমাণ বল প্রযুক্ত করে কোনো একটা পরীক্ষাধীন আদানের উপরে,
সেটা হচ্ছে কি তার তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞাটা আমরা এখান থেকে বানিয়ে নেব, মুখস্থ করার কী দরকার আছে, যে তড়িৎ ক্ষেত্র কী বসলো। আচ্ছা, সো একক ধনাত্মক আধানের উপর বা পরীক্ষাধীন আধানের উপর কোনো বিন্দু আধান যে পরিমাণ বল প্রযুক্ত করে তাকে বলা হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র। তারপরে লিখে দেবে ম্যাথমেটিক্যালি, ঠিক আছে, ম্যাথমেটিক্যালি আমরা লিখতে পারি F = যদি আদান করতে প্রযুক্ত বল হয়, কেউ যদি হয় আদান, ই যদি তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য হয়, তাহলে E = F/Q। বাস, টিচার খুশি, টিচার ইমপ্রেস, তুমিও খুশি, তোমারও মার্কস দিয়ে দিল, ঠিক আছে। তো এটা মনে রাখবে, টিচারদের ইমপ্রেস করতে হবে কী করে, লিখে লিখে, নাকি দুষ্টমি করে। সো আমরা এখন করব তার তড়িৎ ক্ষেত্রের মানটা বার করবো, আমরা মানটা বার করব, ঠিক আছে, মানে দ্যাট ইজ রাশিমালাটা। এটা মান মানে কি, রাশিমালাটা বার করব, ঠিক আছে। তো ওটার জন্য আমি একটা ধরে নিই যে সাপোজ এটা হচ্ছে একটা বিন্দু আদান আর এটা হচ্ছে একটা পরীক্ষাধীন আদান, ঠিক আছে। তাদের মধ্যে দূরত্বটা কত হচ্ছে আর, বুঝতে পারছি, তাদের মধ্যে দূরত্বটা হচ্ছে আর। আচ্ছা, এখানে এই বিন্দুটা হচ্ছে ধরো ও, এটা হচ্ছে আমি পি ধরে নিলাম, পি বিন্দু। আচ্ছা, সে এইদিকে বল প্রযুক্ত করছে, এইদিকে তার বলটা প্রযুক্ত হবে ধরো F, ঠিক আছে। আমি ভেক্টর নেব না, আমি ভেক্টর ফর্মে করাবো না, কারণ ভেক্টর ফর্মে করলে অনেক সময় তোমরা ভেক্টর সাইনটা দিতে ভুলে যাও, তার জন্য ভেক্টর ফর্মে করাবো না, ঠিক আছে। আমি নর্মাল ফর্মে করবো, বলটা এদিকে প্রযুক্ত হচ্ছে। তো এই কিউকে হলে কি হচ্ছে কি বিন্দু আদান, এটা হচ্ছে পরীক্ষাধীন আদান। এটা কি স্যার, পরীক্ষাধীন আদান, এটা হচ্ছে কি স্যার বিন্দু আদান। এখন এই বিন্দু আদানের জন্য পরীক্ষাধীন আদানের উপরে আর দূরত্বে কী করতে হবে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান বার করতে হবে, রাশিমালা বার করতে হবে। আমি ধরে নিলাম কোনটা কাছে Q = একটি বিন্দু আদান, ঠিক আছে। আমি এখানে একটু বাউন্ডারি দিয়ে দিই, তারপর হচ্ছে F হচ্ছে গিয়ে এখানে Q0 লিখে নিই, পরীক্ষাধীন আদান। পরীক্ষাধীন মানে যার উপর এক্সপেরিমেন্টটা করা হয়, পরীক্ষাধীন আদান। এটা ইংলিশে কি বলে, টেস্ট চার্জ বলে, ঠিক আছে। আর আর হচ্ছে কি কিউ এবং Q0 এর মধ্যবর্তী দূরত্ব, কিউ এবং Q0 এর মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। আর F হলো কি কিউ আদান কর্তৃক Q0 আদানের উপর প্রযুক্ত বল, ঠিক আছে। আচ্ছা, চলো আমরা এখানে দেখি এখানে কি করা যায়। যে সুতরাং আমরা লিখতে পারি, এদিকে চলে আসো, যে সুতরাং কি লিখতে পারি, সুতরাং F = কত হবে, F = আমরা জানি কুলম্বের সূত্র অনুযায়ী লিখতে পারি, যে কুলম্বের সূত্র অনুযায়ী। দেখো অনেক আমি লিখেই করাচ্ছি, তার কারণ হচ্ছে এখানে তো লেদ দিয়ে লিখতে হবে, ফিগারটা হয়ে গেল স্টেপ 1, স্টেপ 2 লেদ দিয়ে লিখে নিলাম, তারপরে কুলম্বের সূত্র অনুযায়ী কথাটা লিখতে হবে, বা ডাইরেক্ট লিখতে পারো। পরীক্ষার সময় যদি মনে থাকে তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী লিখবে, না হলে ডাইরেক্ট লিখে নেবে F = তুমি লিখে করলে কি হবে, মার্কস কাটবে না। টিচারের কোনো সাহস নাই যে মার্কস কাটার, টিচার হাত কাঁপবে, কোনো টিচারের সাহস নাই। তো আমি যেভাবে লেখাচ্ছি আমি গ্যারান্টি দিচ্ছি যে কেউ কাটার সাহস নাই, ইভেন অল ওভার ইন্ডিয়া না, অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে আমি যে ফিজিক্স ডেরিভেশনগুলো করছি তার মধ্যে কোনো মার্কস কাটার কোনো সাহস নেই, যেটা আমি আমার 14 বছর এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি তোমাদের একটা কাহিনী শেয়ার করি। আমি 2017-তে তোমাদের আমি কোটাতে গিয়েছিলাম, কোটাতে নাম শুনেছো তোমরা, রাজস্থান কোটা, অনেকবার গেছি, 17, 18, 19-তে গিয়েছি। ওইখানে দেখলাম যে ওখানে টিচাররা কেটা আছে, যে মানুষ কোটা করে, ঠিক আছে। দেখলাম যে এখানে কী এবং পড়ায় তারা দেখি। আমি যে ওই টিচারের যে নোটগুলো দেখলাম, কারণ ওইখানে টিচারের নোটগুলো বাজারে বিক্রি হয় 1000, 1500 করে একটা নোট বিক্রি হয়, যে পুরো ক্লাসের নোটটা বিক্রি হয়, স্টুডেন্টরা কিনে আনে, অনেক টিচাররা কিনে আনে। আমি দেখে গেছিলাম যে আরে যেই নোটগুলো এখানে দেওয়া আছে, তাদের যেই নোটগুলো করা হয়, মানে কোটাতে যে বেস্ট টিচার আছে, যে সবচেয়ে ভালো টিচার কোটাতে ফিজিক্সের, ওনার আমি নোটটা দেখেছি। ওনার নিকট নোটটা দেখার পরে আমার মনে হচ্ছে আমি নিজেই নিয়ে কী করব। আমার সাথে ওনার 95 থেকে 98% মিলে, উনি যে স্টাইলে পড়ান আমি সেম স্টাইলে পড়াই। চলো আমি তো সব আমি নিজেই এইভাবেই করাই। ম্যাথসগুলো দেখলাম সেম করাচ্ছে, তো আমার আমি কোনোদিন আনিনি। আর আমি ইনস্ট্যান্ট পড়াচ্ছি, কোনো সাবজেক্ট পড়বো না, কোনো উইথাউট প্রিপারেশন, তোমাকে ডাইরেক্ট দেখছি তারপরে পড়াচ্ছি। তো আমার মধ্যে সে অ্যাবিলিটি আছে।
বিকজ আমার কনসেপ্ট ক্লিয়ার আছে, আমি এত বেশি পড়েছি, আমি ফিজিক্সের 5টা বই ফলো করেছি ক্লাস 11-12, ঠিক আছে। আর এখন তো এক্সপিরিয়েন্স হয়ে গেছে পড়াতে পড়াতে। তো যাই হোক, আমি এখনও শিখছি ফিজিক্স নিয়ে। ফিজিক্সে 0.1% আমি জানি না, কারণ একজন টিচার সে শুধু একমাত্র কী করে না, একজন টিচার শুধু শিখে পড়াতে পারে না। কেউ শিখে আমি সম্পূর্ণ শিখিনি তারপরে পড়াবো, ইটস নট পসিবল। এটা প্রোডাক্ট না। শিক্ষা জিনিসটা কোনো সময় পড়ার সাথে না, পড়াটা সম্পূর্ণ হলেই আমি কিনবো। আমি একটা গাড়ি কিনবো, গাড়িটার তো তোমাকে দরজা কিনবে না, চাকা কিনবে না, পুরোটা কমপ্লিট হলে কিনবে। আর শিক্ষার জিনিসটা এরকম হচ্ছে গিয়ে, যখন একজন টিচার পড়ান, উনি শুধু স্টুডেন্টদের পড়ান না। এই যে আমি তোমাদের পড়াচ্ছি, এটা শুধু তোমার পড়া হচ্ছে না, আমার নিজেরও পড়া হচ্ছে, আমি নিজেও শিখছি। পড়াতে শিখি। এটা যখন তোমরা ভবিষ্যতে কোনো কাউকে টিচিং করবে, তখন যদি প্রফেশনে আসো, তখন তোমরা নিজেরা ফেল করবে, বা এখনও যদি ছোটো ভাই বোনদের পড়াও, তোমরা নিজেরা ফিল করবে। কাউকে যদি হেল্প করো, পড়াবে না, হেল্প করো। কারণ একজন টিচার যখন স্টুডেন্টদের শেখায়, সে নিজেও শিখে এবং নিজেরও পরিবর্তন হয়। স্টুডেন্টদের পাশাপাশি ওই টিচারের নিজেরও পার্সোনাল মানে ওই ফিল্ডের মধ্যে অনেক বেশি ইমপ্রুভ হয়, ঠিক আছে। আচ্ছা চলো, তো কুলম্বের সূত্র অনুযায়ী আমরা কী লিখতে পারি, গল্প শুনলাম, জল খেলে নিলাম 1/4/ε0 Q0/r², স্যার, ঠিক আছে। এটা আমরা সূত্র থেকে জানি। এখন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কী হবে, সুতরাং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য E = কত হয়, F/Q0 হবে, ঠিক আছে। এখানে Q0 কেন, কারণ Q0 হচ্ছে পরীক্ষাধীন আদান, তো পরীক্ষাধীন আদানটাই নিচে হবে, ঠিক আছে। এখন ভ্যালুটা বসাই দাও, E = 1/4/ε0 Q0/r²/Q0, Q0 কেটে যাবে, তো E = 1/4/ε0 Q/r², ঠিক আছে, ফাইন। তো Q/r², তো এটাই হচ্ছে গিয়ে কোনো বিন্দু আদান থেকে r দূরত্বে একটা পরীক্ষাধীন আধানের উপর যে বলটা প্রয়োগ করা হয়, তার জন্য ওই পুরোটার জন্য এই জায়গাটা তড়িৎক্ষেত্র, এটা তড়িৎক্ষেত্র কী হবে, এই এরিয়াটা নিয়ে তার তড়িৎক্ষেত্র তৈরি, এই আদানটার জন্য ধরো এই এরিয়াটা নিয়ে তার তড়িৎক্ষেত্র তৈরি হলো। তো এই তড়িৎক্ষেত্রের মধ্যে সব জায়গার মান কী হবে, সেম হবে। তাহলে E = কত হবে, 1/4/0 Q/r², সরি, সব জায়গার মান সেম হবে না, ডিফারেন্ট বিন্দুতে ডিফারেন্ট হবে। কারণ আরটা তো এখানে কী হচ্ছে, এখান থেকে আর হলে এখানে আর বলে যদি 5 হয় তাহলে 5 হবে, আর যদি 4 হয় তাহলে 4 হয়ে যাবে, তাহলে কমবে বাড়বে, ঠিক আছে, বেরি করবে, বুঝতে পারছি। সব জায়গা সমান হবে না, সর্বসম হবে না। এখানে হলে কাছে হলে বেশি হবে, দূরে গেলে কমে যাবে, কারণ আর এর মান যত বেশি হবে ই এর মান তত কম হবে, আর এর মান যত কম হবে ই এর মান তত বেশি হবে, বুঝতে পারছি। তো এ হলো আমাদের রাশিমালা, ইহাই হচ্ছে গিয়ে ইহাই নির্ণীয় রাশিমালা, ইহাই নির্ণীয় রাশিমালা, বুঝতে পারছি। তো একটা স্ক্রিনশট নিয়ে নাও, একটা স্ক্রিনশট, বাস। সো এখন আমরা আজকের যে লেকচারটা আছে, আজকে যে পার্ট ওয়ানের লাস্ট কোশ্চেনটা করবো। এই পার্টে পার্ট করে প্রত্যেকটা চ্যাপ্টার আমি পার্ট করে শেষ করবো, ঠিক আছে। তো পার্ট 1-এর মধ্যে কোনটা আসবে সেটা করাবো আমি। n সংখ্যক বিন্দু আদানের জন্য কোনো কী হবে, মোট তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান বার করবে, ঠিক আছে। তো n সংখ্যক বিন্দু আদানের জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত হবে সেটা আমরা বার করবো এখন। যে দেখো, তারা ত্রিপুরা বোর্ডে পড়ছো বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ছো, অনেক সময় হয়তো আমি এমন কিছু করাবো যেটা হয়তো তোমাদের সিলেবাসে নেই, তোমাদের বই নেই। কারণ আমি যে সিবিএসসির যে বইগুলো আছে SLRও আমি ওইখান থেকে করাচ্ছি, কারণ আমি সিবিএসসি প্যাটার্ন ধরে আমি করাচ্ছি। তো ওইখানে যা থাকবে আমি তোমাদের করাবো, কিছু কোশ্চেন এক্সট্রা আসতে পারে, তো সেটা তোমার মনে রাখতে হবে, ঠিক আছে। ম্যাথসগুলো পরে করাবো, ম্যাথসটা করাবো চ্যাপ্টার ওয়াইজ পরে করাবো। তো এখন আমরা করছি আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে গিয়ে n সংখ্যক বিন্দু আদানের জন্য, ধরো n সংখ্যক বিন্দু আদানের জন্য মোট তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান নির্ণয় করো। সো n সংখ্যক বিন্দু আদানের জন্য মোট তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান নির্ণয় করো। করবো সেমভাবে আগেরটা যদি কেউ পরে থাকে, উপরিপাতের নীতিটা যেটা করেছি এটা সেমভাবে করবে, একটু শুধু এক্সট্রা অ্যাড হবে। দেখো আমি আগে ফিগারটা এঁকে নিই,
একটার মধ্যে এখানে আমি ধরলাম এখানে একটা বিন্দু আদান আছে কিউ, আর এদিকে হচ্ছে অনেকগুলা বিন্দু আদান আছে 1 2 3 8 4 ধরে নিলাম। এটা হচ্ছে Q2, এটা হচ্ছে Q3, এটা হচ্ছে Qn। ঠিক আছে, আগের মতন হবে। এটা R1 ধরো F1, এটা R1 কমা, এটা হচ্ছে F2 কমা R2 দূরত্ব, এখানে হচ্ছে F3 কমা R3, এটা হচ্ছে Fn কমা Rn। ঠিক আছে, আমি সবগুলো কিসে করাবো? ম্যাগনিটিউড নিয়ে করাবো, ভেক্টর দিয়ে করাবো না। ভেক্টর দিয়ে করালে বেশিরভাগ পোলাবে কি করবো, ভেক্টরটা উল্টা পাল্টা দেবে। তুমি একটার মধ্যে ভেক্টর দিয়েছো আরেকটার মধ্যে দাও নেই, তাহলে বেজার হয়ে যাবে। এটা স্যার বিরক্তিফল করো, এবং ভেক্টর ছাড়াই করো, কোনো অসুবিধা নেই। ভেক্টর ছাড়াই করো, শুধু মানটা নিয়ে করো, দিকটা নিয়ে করবে, শুধু মানটা নিয়ে করবে। ঠিক আছে, তো এন সংখ্যক বিন্দু আদানের জন্য আমি দড়ি লিখে নিই, দড়ি। তো এইখানে যে এন সংখ্যক বিন্দু আদান আছে, আর এখানে একটা আছে কত কিউ পরিমাণ আদান, এটা আমি ধরো ও বিন্দু দিয়ে দিলাম। ঠিক আছে, ও বিন্দুতে এই যে আদানটা আছে এটা হচ্ছে ও বিন্দু। তো ও বিন্দুতে কি আছে, কিউ পরিমাণ আদান আছে। এই কিউ পরিমাণ আদানের উপরে কতটা এন সংখ্যক বিন্দু আদান আছে, ওই সবগুলোর জন্য মিলে কতটুকু তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য হবে সেটা আমার বার করতে হবে। ঠিক আছে, তো আমি কনসিডার করে নিই ধরি কিউ একটি পরীক্ষাধীন আদান, পরীক্ষাধীন আদান বা বন্ধী আদান করতে পারি। আর Q1, Q2, Q3, ডট Q1 হলো n সংখ্যক বিন্দু আদান। তারপর R1 কি লিখবে, যে স্যার দাঁড়িয়ে দিয়ে R1, R2 সোজা সোজা, R3 আগে যেটা লিখছি, Rn হলো Q আদান থেকে n সংখ্যক বিন্দু আদানের কি হবে, দূরত্ব। ঠিক আছে, বুঝতে পারছি? নেক্সট, তারপর F1, F2, F3 ডট Fn হলো, আমি এখানে দিয়ে দিই, এখানে একটা বাউন্ডারি বানিয়ে দিই, তাহলে সুবিধা হবে এটা করতে। L হলো Q1, Q2, Q3 ডট Qn আদান কর্তৃক কিউ আদানের উপর, কিউ আদানের উপর প্রযুক্ত বল। ঠিক আছে, এখন আর ধরে নিলাম E1 আছে, E2 ধরে নিলাম, এইটা আমি দেখাইনি, এটা না আমাদের, এটা থাকবে এখানে, কারণ আমার তো ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্রে মান বার করুন না, হলো n সংখ্যক আদানের দরুন প্রযুক্ত, আদানের দরুন প্রযুক্ত তড়িৎ ক্ষেত্র, প্রযুক্ত তড়িৎ প্রাবল্য বা ক্ষেত্র, যেটা বলে। ঠিক আছে, এখন সুতরাং লিখতে পারি F1 কত হবে, কিউ আর কিউ আদানের উপর মোট প্রযুক্ত বল কত হবে, কুলম্ব সূত্র অনুযায়ী লিখতে পারি না আমরা, F1 = লিখে নিই এটা কিউ ও কিউ আদানের উপরে প্রযুক্ত বল। সুতরাং কিউ ও Q1 আদানের মধ্যে, Q1 আদান না, Q1 আদান করতে কিউ আদানের উপরে হবে। সুতরাং কিউ আদান, আদান কর্তৃক কিউ আদানের উপর, Q1 আদান করতে কিউ আদানের উপর কি হবে, প্রযুক্ত বল। ঠিক আছে, লাইনটা তুমি লিখতে পারো, নাহলে ডাইরেক্ট F1 দিয়ে লিখতে পারো। আমি যেহেতু রাশিমালা করাচ্ছি, আমি তার কী করছি, পুরোটা লিখে দিচ্ছি তোমাদের। ঠিক আছে, সুতরাং দিয়ে লিখতে পারি যে F1 = কত হবে, 1/4/0 Q1 Q/R1 স্কোয়ার। ঠিক আছে নি, R1 স্কোয়ার। আচ্ছা, তো অনুরূপভাবে কি লিখতে পারি, অনুরূপভাবে লিখবো, F1 = লিখতে পারি 1/4/0 Q/R2 স্কোয়ার, আর F3 = 1/4/Q1 Q2 Q3 Q/R3 স্কোয়ার, আর Fn
F1 ইকুয়াল টু 1/4 এপসিলন নট কিউ বাই আর এন স্কোয়ার। ঠিক আছে, এখন সুতরাং E1 কত হবে? E1 হচ্ছে F1/Q1, F1/Q। তো ভ্যালুটা বসিয়ে দাও এখানে, ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে কি চলে আসবে? এখানে চলে আসবে 1/4 Q1/R1 স্কোয়ার। তো অনুরূপভাবে আমি লিখতে পারি, ওই বাকিগুলো সেম হবে। E2 ইকুয়াল টু কত হবে? 1/4 Q2/R2 স্কোয়ার। E3 ইকুয়াল টু 1/4 Q3/R3 স্কোয়ার। ঠিক আছে, আর En ইকুয়াল টু 1/Q1/Rn স্কোয়ার। ঠিক আছে, সুতরাং আমরা লিখব ও বিন্দুতে মোট তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। সুতরাং ও বিন্দুতে মোট তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে? ই ইকুয়াল টু, সবটি যোগ করে দাও, E1 E2 E3 প্লাস ডট প্লাস En। ঠিক আছে, তাহলে ই ইকুয়াল টু কত হবে? এখানে সবটি ভ্যালু যদি বসিয়ে দেয় কমন যাবে কিছু, 1/4 কমন যাবে, থাকবে কত? Q1/R1 স্কোয়ার, Q2/R2 স্কোয়ার, Q3/R3 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস চলে আসবে এখানে Qn/Rn স্কোয়ার। ঠিক আছে, তো মোটামুটি আমাদের এটা হলো রাশিমালা হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের রাশিমালা, বুঝতে পারছি? এই যে পার্টটা এখান থেকে শুরু করে এই যে আমি বক্স করে দিয়েছি কালো কালার দিয়ে, এটা হচ্ছে আমাদের মেইন রাশিমালাটা যেটা আমরা চাইছি। ঠিক আছে, তো আমি একটু বুঝিয়ে দিই তারপরে শেষ আমাদের জন্য আজকের জন্য ক্লাস। আমি আবার বলে দিচ্ছি, দেখো কী কী করলাম, একদম সিম্পল। আমি কি করলাম? একটা বিন্দু আধান নিলাম, তার মধ্যে Q1 Q2 K3 Qn নিলাম। তুমি Q2 অবধি নিতে পারো, কিন্তু দুইটা তো মিডিয়াম নিতে হবে, তারপর ডট দিয়ে N অবধি লিখতে পারো। তারপর F1 R1 কি আমি বুঝিয়ে দিলাম যে F1 হচ্ছে গিয়ে এই আদানটা এটার উপর প্রযুক্ত বল, F2 হচ্ছে এটা বাকিটা সেম। ঠিক আছে, R1 হলো এই দুইটার মধ্যে দূরত্ব, R2 হলো এটার মধ্যে দূরত্ব, এই দুইটার মধ্যে, R3 হলো এই জায়গাটার মধ্যে দূরত্ব, আর বাকিটা হলো এদের মধ্যে দূরত্ব। ঠিক আছে, এখন আমি E1 E2 কিন্তু এইটা লেখে নিই, তুমি লিখে নিও, এখানে লিখতে পারো, না লিখলে কোনো অসুবিধা নেই। লেখলে বেশি হয়ে যাবে, দেখতে মানে হেভি লাগবে, তার জন্য আমি লিখে নিই। ঠিক আছে, সো এখানে কী হবে? তাহলে আমরা কিউ লিখে নিলাম, মানে E1 E2 E3 কি সেটা লিখে নেব। এন সংখ্যা আদান কর্তৃক কী হবে? আদান কর্তৃক তড়িৎ ক্ষেত্র মান। আচ্ছা, তো F1 কত হবে? 1/4 Q1 Q/R স্কোয়ার, এটা আমরা জানি। তো অনুরূপভাবে F2 বাড়বে, F3 বাড়বে, Fn বাড়বে। ঠিক আছে, অনুরূপভাবে লিখে নিলাম। না, এখন আমরা কী বার করলাম? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য মান বার করলাম। তো Q1 আদানের জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য মান কত হবে? এই যে Q1 আদানের জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, এটা লিখতে পারো একটা জিনিস, যে Q1 আদানের জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, এটা ধরো Q1 লিখে দিই, Q1 আদানের জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। এখানে একটা হেডিং দিয়ে লিখতে পারো, তোমাদের যেহেতু পড়বে একটু মনে হবে। Q1 আদানের জন্য তড়িৎ ক্ষেত্রের মান, তড়িৎ ক্ষেত্র তুমি ক্ষেত্রের প্রাবল্য। ঠিক আছে, তো Q1 আদানের জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য E1, আমি স্টেটমেন্ট লিখে দিলে কী হয়? তোমাদের পড়তে সুবিধা হবে। E1 ইকুয়াল টু F1/Q বলে বসে দাও, কাটাকাটি করে Q1/R1 স্কোয়ার আসবে। সেমভাবে E3 আসবে, E2 আসবে, E3 আসবে, En আসবে। তারপরে ও বিন্দুতে, এই যে ও বিন্দুতে Q1 আদানের উপর মোট তড়িৎ ক্ষেত্রের মান কত হবে? E ইকুয়াল টু সবগুলো যোগফল হয়ে যাবে। আমি ভেক্টর যোগফল দিয়ে দেখানি, এনে ভেক্টর দিয়ে দেখানি, কারণ তোমরা ভেক্টর দিলে কী হয়? তোমরা বেশিরভাগ ভুল করে, তো না এমতে কেন ভেক্টর দিয়ে না করলে কোনো অসুবিধা নেই, ভেক্টর দিয়ে করলে ভুল করলে সার্কিটে দেবে, বাট এভাবে করলে কাটবে না। ঠিক আছে, তো এই ওদের মোট তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য মান কত? E ইকুয়াল টু E1 প্লাস E2 প্লাস E3 প্লাস ডট En। তো সবগুলো ভ্যালু বসিয়ে দাও এখানে, তারপরে 1/4 কমন, আমি কমন নিয়ে নিলাম। ঠিক আছে, তো এই গেল আমাদের প্রথম লেকচার ক্লাস 12-এর। দেখো, এই যে লেকচারটা ছিল কি, এটা পার্ট 1 ছিল ক্লাস 12-এর আমরা ফিজিক্সের। ঠিক আছে, তারপরে পার্ট 2 আসে, পার্ট 2-র মধ্যে আরও কিছু ইম্পর্টেন্ট রাশিমালা আসবে, ওটা আমরা করাবো। তারপরে পার্ট 3 আসবে, এরকম করে আশা করি 3টা পার্টে কমপ্লিট হয়ে যাবে মোটামুটি থিওরিটা। ছোটো চ্যাপ্টার হলে 3টা পার্ট, বড়ো চ্যাপ্টার হলে 4টা পার্ট লাগবে, মোটামুটি এরকম 50 মিনিটের মতন লাগবে। তো ধৈর্য ধরে তোমাদের পড়তে হবে, এটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ইম্পর্টেন্ট ফর্মুলা, কারণ সবগুলা আমি ফর্মুলা আর সবগুলা রাশিমালা আমি এখানে করাবো।
সবগুলো রাশিমালা করবো, কোনটা বাদ দেবো না, বাট সবগুলোই করতে হবে, বুঝে বুঝে করবে। আর ফিজিক্স খুব ইন্টারেস্টেড জিনিস, ঠিক আছে, এবং কিছু ইম্পর্টেন্ট থাকবে, কারণ এই যে রাশিগুলো করাচ্ছি তুমি স্কিপ করতে পারবে না। নেক্সট দিন আরও কিছু করাবো, তারপরে গাউসের পার্টটা নিয়ে একটা ক্লাস হবে, তারপরে তড়িৎ দ্বিমেরু আছে, হ্যাঁ, আদান বন্টন আছে, এগুলো নিয়ে একটা পার্ট আমি ক্লাস করাবো, সেকেন্ড পার্টটা হবে। নেক্সট পার্টটাতে আমি ওই আদানের যে তড়িৎ দ্বিমেরু আছে, এরপর তড়িৎ দ্বিমেরুর জন্য বিভিন্ন ধরনের টর্কের রাশিমালা, এরপরে বিভিন্ন ধরনের পাওয়ার বার করতে হয় সম্বন্ধে খণ্ডকের উপর, অক্ষের উপর। তারপরে আছে তোমার কি বলে তড়িৎ আদান বন্টন যে হয়, নিরবচ্ছিন্ন আদান বন্টন হয়, কত প্রকার হয় থাকে, এইগুলো আমি লেখাবো, করাবো। তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি একটা করাবো, তো এগুলো নিয়ে একটা লেকচার হয়ে যাবে। তারপরে লেকচার হবে গাউসের পার্টটা নিয়ে এসে একটা হবে, মোটামুটি থিওরি পার্টটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি থিওরি পার্টটা করছি, তারপর আমি তোমাদের নিউমেরিক্যাল পার্টটা করবো। নিউমেরিক্যাল পার্টটা যখন করবো, নিউমেরিক্যাল পার্টটার সাথে সাথে কী করবো, ওইটার সাথে আমরা এমসিকিউ করে নেবো, কিছু আমি বোর্ডের জন্য করবো, তারপর আমরা এমসিকিউ করবো, তো পার্ট করে করছি, যেহেতু না একদম সামনে, তার জন্য আমি কী করছি, থিওরি পার্টটা আমি আগে কভার করছি। আর আশা করি আমি ডেইলি তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ফিজিক্সের জন্য, আশা করি এই সপ্তাহটা ডেইলি তোমাদের ভিডিও হবে, ঠিক আছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আর লাইক করবে, ঠিক আছে। সো বাই বাই, টেক কেয়ার।